যে ত্রিপুরা একসময় মেঘনা নদী পর্যন্ত শাসন করত, কেন হঠাৎ ছোট্ট পাহাড়ি রাজ্যে পরিণত হলো এই ত্রিপুরা? কারা কেড়ে নিল কুমিল্লা, নোয়াখালী আর ব্রাহ্মণবাড়িয়া? সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের ভিডিওতে আমরা জানবো মাণিক্য সাম্রাজ্যের হারানো ভূখণ্ডের ইতিহাস, সাম্রাজ্যের পতনের ইতিহাস, মুঘল সাম্রাজ্যের চাপ, সীমানা পরিবর্তন আর জনসংখ্যাগত রূপান্তরের কাহিনী। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। মাণিক্য রাজাদের শক্তিশালী সাম্রাজ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে মুঘল সাম্রাজ্য। সম্রাট আকবর যখন বাংলায় মুঘল শাসন সুদৃঢ় করতে শুরু করেন, তখন পূর্ব বাংলার স্বাধীন রাজ্যগুলি একসঙ্গে চাপের মুখে পড়ে। ত্রিপুরাও এর বাইরে ছিল না। মূলত মুঘলদের উদ্দেশ্য ছিল বাংলার সমতলকে নিজ নিয়ন্ত্রণে আনা, কেননা সমগ্র বাংলার সমতল ভূমি ছিল উর্বর। আর সেই লক্ষ্যে তারা সমস্ত স্বাধীন রাজ্যকে খুব ঘনিষ্ঠ দৃষ্টিতে দেখতে শুরু করে। মুঘল সেনাপতি মানসিংহ বাংলার অন্যান্য রাজ্য জয় করতে গিয়ে ত্রিপুরার বিরুদ্ধেও সামরিক পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু এখানেই তাদের সমস্যা শুরু হয়। কারণ ত্রিপুরা শুধু সমতল নয়, তার উত্তরে এবং পূর্বে চলে গেছে উঁচু পাহাড়, ঘন বন আর জটিল নদীপথ। ত্রিপুরার পাহাড়ি ভূগোল মুঘলদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। পাহাড়ি দুর্গ, ঘন বন, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার দিক থেকে ঢুকে আসা জটিল নদীপথ, সব মিলিয়ে ত্রিপুরা একটা সহজ লক্ষ্য ছিল না। ফলে মুঘলরা সরাসরি পাহাড়ি রাজধানী জয় করতে না পারলেও ধীরে ধীরে সমতল অঞ্চলের দিকে দৃষ্টি বাড়াতে থাকে। কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল একে একে মুঘল সাম্রাজ্যের অধীনে চলে যায়। ত্রিপুরা শুধু রাজনৈতিকভাবেই নয়, জনসংখ্যা ও অর্থনৈতিকভাবে সমতল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একসময় যে রাজ্যে মুহুরী, ফেনী ও মেঘনা নদী পথে বাণিজ্য চলত, সেখান থেকে তারা অনেক বেশি আয় করত, সেগুলি ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে থাকে। সপ্তদশ শতকে বাংলার সুবেদার শায়েস্তা খানের সময় মুঘল শক্তি আরও তাদের ক্ষমতা বাড়াতে থাকে বাংলায়। তাদের সামরিক অভিযান ও প্রশাসনিক নিয়ন্ত্রণ ত্রিপুরার রাজ্য ধীরে ধীরে পার্বত্য অঞ্চলে সীমাবদ্ধ হতে থাকে। ত্রিপুরার রাজা আর সমতলের নিয়ন্ত্রণের দাবি রাখতে পারলেন না, আর মুঘলরা সমতলে নিজেদের অধিকার বাড়াতে থাকে। একসময় যে ফেনী নদী ছিল ত্রিপুরার অন্তর্ভুক্ত নদী, সেটা এখন মুঘলদের দৃষ্টিতে সীমান্ত নদীতে পরিণত হয়। ত্রিপুরার ভিতরের একটা নদী দুই রাজ্যের সীমানা হয়ে দাঁড়ায়। এই রূপান্তর শুধু ভৌগোলিক নয়, এটা চিহ্নিত করে রাজনৈতিক ক্ষমতা কোথায় সীমিত হয়ে গেল। এবার আসছি জনসংখ্যাগত পরিবর্তনের যে বীজ রোপণ করা হয়েছিল। রাজনৈতিক ক্ষমতা হারানোর সাথে সাথে শুরু হয় বিশাল জনসংখ্যাগত পরিবর্তন। সমতলে বসবাসকারী বহু ত্রিপুরী পরিবার মুঘলদের চাপে, কর চাপে এবং নিরাপত্তার অভাবে পাহাড়ে ফিরে আসতে বাধ্য হয়। তারা নিজেদের সংস্কৃতি ও ভাষা নিয়ে পাহাড়ে গিয়ে স্বয়ংসম্পূর্ণ জীবন শুরু করে। আর যারা সমতলে থেকে যায়, তারা ধীরে ধীরে স্থানীয় বাঙালি সংস্কৃতির সাথে মিশে যায়, ভাষায়, খাদ্যাভ্যাসে এবং ধর্মীয় আচার আচরণে একীভূত হয়ে যায়। এই পরিবর্তন একদিনে হয়নি, এটা ছিল এক দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়াই পরবর্তীতে ত্রিপুরা, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া আর সিলেটের জনসংখ্যার একটা মেজর শিফট তৈরি করে। মুঘল শাসন এবং ধর্মীয় পরিবর্তন ত্রিপুরার ক্ষেত্রে কতটুকু গভীর প্রভাব ফেলেছিল? মুঘল শাসনের পর থেকে পূর্ব বাংলায় মুসলিম জনসংখ্যার দ্রুত বৃদ্ধি ঘটে। সুফি দরবেশ ধর্মপ্রচার আর অভিবাসিত মুসলিম পরিবারের কারণে ইসলামের প্রসার ঘটতে থাকে। কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া আর সিলেট অঞ্চলে মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এই সময়ে মসজিদ, দরবার, খানখা, এমনকি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত মুসলিমদের নিয়ন্ত্রণে আসে। মুঘল প্রশাসন কৃষিজমি, বাণিজ্য আর সরকারি চাকরির ক্ষেত্রে মুসলিম পরিবারকে অগ্রাধিকার দেয়। এটা ধীরে ধীরে জনসংখ্যাগত ভারসাম্যকে নাড়িয়ে দেয়।
যে এলাকা একসময় মাণিক্য রাজ্যের অংশ ছিল, সেখানে ধর্মীয় ল্যান্ডস্কেপ পরিবর্তিত হয়। হিন্দু মন্দিরের পাশাপাশি মসজিদ ও খানকা ভিতরে চলে আসে। হিন্দু ব্রাহ্মণ কায়স্থ বৌদ্ধরা তখন ত্রিপুরার দিকে এগিয়ে আসে। অন্যদিকে বহু হিন্দু ব্রাহ্মণ কায়স্থ বৌদ্ধ পরিবার, যারা দীর্ঘদিন মাণিক্য দরবারের সাথে যুক্ত ছিল, লেখাপড়া, প্রশাসন আর ধর্মীয় কাজ নিয়ে ওতপ্রোতভাবে তাদের অংশগ্রহণ ছিল মাণিক্য রাজ দরবারে, তারা মুঘল শাসনে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে। ফলে তারা পাহাড়ি ত্রিপুরায় আশ্রয় গ্রহণ করে। ত্রিপুরার পাহাড়ি অঞ্চল তখন আরও নিরাপদ মনে হয়। মুঘল অফিসারদের সরাসরি চোখের তলায় নিয়ন্ত্রণ কম, নিজস্ব আইন আর সংস্কৃতি টিকে থাকার সুযোগ বেশি। এইভাবে ত্রিপুরায় বাঙালি হিন্দু জনসংখ্যার উপস্থিতি বাড়তে থাকে। যারা বলেন ত্রিপুরাতে বাঙালিদের হঠাৎ অভিবাসন হয়েছে শুধুমাত্র 1947 এবং 1971, তাদের এই জিনিসটা অবশ্যই উপলব্ধি করতে হবে। ত্রিপুরাতে একটা সংখ্যাগরিষ্ঠ বাঙালি সম্প্রদায়, যারা ত্রিপুরার রাজার জনগণ ছিল। ত্রিপুরা তার সমতল ভূখণ্ড হারালে ত্রিপুরার জনগণ রাজার আশ্রয়ে তার মূল খণ্ডে ছুটে আসতে থাকে। এই পরিবর্তন মানে শুধু ধর্ম নয়, এটা ছিল প্রশাসন, ভাষা, সামাজিক অবস্থানের পরিবর্তন। ব্রাহ্মণরা ধর্ম নিয়ে, কায়স্থরা লেখাপড়া ও প্রশাসন নিয়ে, বৌদ্ধরা চিকিৎসা নিয়ে ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে বসতি স্থাপন করে এবং এখানে সমতল এবং পাহাড়কে প্রভাবিত করে। ভাষা এবং সংস্কৃতির মধ্যে একটা চূড়ান্ত পরিবর্তন হয়তোবা এই সময় লক্ষ্য করা যায়। তাই রাজনৈতিক পতনের ফলে শুধু রাজ্য ছোট হয়নি, পুরো অঞ্চলের ধর্ম, ভাষা, সংস্কৃতির ভারসাম্য বদলে যায়। সমতলে মুসলিম জনসংখ্যা বেড়ে যাওয়ায় উর্দু, পার্সি শব্দ এবং ইসলামী আচার, মুর্শিদি ও সুফি ধর্মীয় প্রবণতা স্থানীয় জীবনযাপনে প্রভাবিত হয়, স্থানীয় জীবনযাপনকে প্রভাবিত করে। পাহাড়ি ত্রিপুরায় আগত বাঙালি হিন্দু পরিবারের সাথে বাংলা ভাষাভাষী সাহিত্য, পৌরাণিক গল্প আর হিন্দু উৎসব ত্রিপুরী সংস্কৃতির সাথে মিশে একটা মিশ্র সংস্কৃতি তৈরি করার চেষ্টা করে। এই মিশ্রণ উভয় দিকেই সমৃদ্ধ ছিল, কিন্তু একই সঙ্গে এটা দুর্গও তৈরি করেছিল। এই মিশ্রণ উভয় দিককেই সমৃদ্ধ করছিল, কিন্তু অন্যদিকে আদিবাসী জনগোষ্ঠী নিজেদের স্বাধীন পরিচয় থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করছে, আর অন্যদিকে হিন্দু, বাঙালি এবং মুসলমানরা তাদের হারানো জমিকে ফিরে পেতে সচেষ্ট হয়েছে। মুঘল পরবর্তী যুগে কি হয়েছে? মুঘল যুগের শেষ পর্যন্ত ত্রিপুরার সমতল অঞ্চল প্রায় সম্পূর্ণ ছেড়ে যায়, কিন্তু ত্রিপুরার ভেতরে একটা বড় পরিবর্তন ঘটে। এক ধরনের হিন্দু বাঙালি মজুদ সৃষ্টি হয়, যা পরে 1947 এবং 1971 সালে দেশভাগের সময় বিস্ফোরণের শক্তি পায়। ত্রিপুরার পাহাড়ে মাণিক্য রাজা এবং বাঙালি হিন্দু পরিবারের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। একই রাজদরবার, একই রাজকীয় সংস্কৃতি, আর এই সাংস্কৃতিক মিলনের ফলেই মুঘল যুগের শেষ পর্যন্ত ত্রিপুরায় সার্বিক পরিবর্তন পরিলক্ষিত হয়। আর এই পরিবর্তন যা শুরু হয়েছিল মুঘল যুগের শেষ পর্বে, সেটা 1947 এবং 1971 আরও ব্যাপক পরিবর্তন তৈরি করে। কিন্তু দীর্ঘদিন ত্রিপুরাতে উপজাতি এবং বাঙালির মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়েছিল, কিন্তু হঠাৎ করে 1980-র দশকে স্বার্থান্বেষী গোষ্ঠী ত্রিপুরার ইতিহাস এবং ভৌগোলিক পরিবর্তনকে অস্বীকার করে এখানে উপজাতি বাঙালির মধ্যে যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক তৈরি হয়েছিল সেটা ভাঙতে সচেষ্ট হয়েছিল। তাহলে এই কথা সত্য যে ত্রিপুরার রাজারা দীর্ঘ সময় ধরে বাংলার সমতলের উপর তাদের প্রভাব ধরে রাখতে পারেননি, কেননা বাংলা ছিল কি সুলতানি যুগ, কি মুঘল যুগ, কি ব্রিটিশ যুগ, সার্বিক দিক থেকে একটা প্রলোভিত অঞ্চল, যার উপর প্রভাব বিস্তার করতে সবাই সচেষ্ট হয়েছে। বিভিন্ন সময়ে মাণিক্য শাসকেরা
তাদের সমতল ভূমি থেকে যেভাবে নিজেদের বঞ্চিত করতে হয়েছিল, তেমনি তার নাগরিকদেরও হারিয়েছিল। যে নাগরিকরা 1947 এবং 1971 তাদের বিশ্বস্ত রাজপরিবারে আবার ফিরতে সচেষ্ট হয়। এর ফলে ত্রিপুরার জনসংখ্যাগত পরিবর্তন ব্যাপকভাবে দেখা গেছে, যেটাকে 1947 এবং 1971 জনসংখ্যাগত বৈপ্লবিক পরিবর্তন বলেও অভিহিত করা হয়। তো এই ছিল ত্রিপুরার জনসংখ্যাগত পরিবর্তনের একটা ঐতিহাসিক সত্যতামূলক ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।